ভারতের কোনো প্রকল্প স্থগিত হয়নি, অর্থ উপদেষ্টা। সীমান্তে হত্যা বন্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। শিক্ষার্থী ফায়াজ হত্যায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত 20। ডেঙ্গুতে 24 ঘণ্টায় 5 জনের মৃত্যু, আক্রান্ত 5 শতাধিক। আসসালামু আলাইকুম, শারমিন লীনা স্বাগত জানাচ্ছেন টিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ভারতের সাথে কোনো কাজ স্থগিত হয়নি ও সামনের দিনে বিজ্ঞান প্রযুক্তি সহ আরও কিছু বড় প্রকল্পে তারা বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে তার সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সাক্ষাৎ শেষে এসব বলেন তিনি। আর চলমান কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবেন ও কাজ শুরু হবে বলে জানিয়েছেন হাইকমিশনার। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার। বৈঠকে চলমান প্রকল্প এগিয়ে নেবার পাশাপাশি দেশটি আরও বড় বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। There's some issues about disbursement. They will be sorted out. This is one, and these are very important projects, you know. Then there will be some future projects also. We will not just stop at whatever we have got. They also offered something, and we have also devised, and we will talk about those projects, funding of the project, implementation part of it. আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়ক নির্মাণ প্রকল্পের ঠিকাদার দ্রুতই ভারত থেকে ফিরে আসবেন উল্লেখ করে দেশটির হাইকমিশনার বলেন, চলমান কোনো প্রকল্পই স্থগিত করা হয়নি। লাইন অফ ক্রেডিটের আওতায় যে $763 কোটি বাংলাদেশ পাবার কথা তাও ছাড় করার আশ্বাস দেন তিনি। They are not stopped. The projects are going on, and I think they are basically, as I said, they are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. Have you discussed about this new government? How India deal with this new government? Anything? So we are engaging. We are engaging. Of course, we are very closely engaging with the government. এদিকে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় 14 সেপ্টেম্বর বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণ সভার জন্য প্রায় 5 কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। এটা একটা ছোট 5 কোটি টাকা, কারণ অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু, এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর চেয়ে কমে হবে না। ওরা যারা এরা ছাত্র যারা এটা ডিল করছে, তথ্য উপদেষ্টা এসে তারা ঠিক করবে কারা আসবে ওখানে, যারা এখানে জড়িত ছিল আন্দোলনে, যাদের এসে শহীদ হয়েছে, বিশেষ করে শহীদ পরিবারে, ওরা আসবে। বৈঠকে চলমান লোডশেডিং নিয়ে কোনো এজেন্ডা ছিল না, তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানান অর্থ উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। ভবিষ্যতে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আর পূজায় আইনশৃঙ্খলার অবনতির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলেও জানান উপদেষ্টা। এছাড়া প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দুর্গা পূজায় বিভিন্ন মণ্ডপে 4 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। রকুনউদ্দিনের আরেকটি রিপোর্ট। আসন্ন শারদীয় দুর্গাপূজার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। পূজা মণ্ডপ তৈরি ও পূজাকালীন সময়ে নিরাপত্তার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে বলে বৈঠক শেষে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া প্রতিটি পূজা মণ্ডপে রাতে অন্তত 3 জন ও দিনে 2 জন স্বেচ্ছাসেবক থাকবেন বলেও জানান তিনি। কোনো ধরনের যেন কোনো ধরনের হামলা না হয়, এটা এনশিওর করার দায়িত্ব আমার। এই ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। আজানের কমের পক্ষে 5 মিনিট আগে কোনো বাদ্যযন্ত্র বা মাইকের ব্যবহার বন্ধ রাখতে হবে এবং নামাজ শেষ পর্যন্ত এই ধরনের কার্যকলাপ বন্ধ রাখতে হবে। আর দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে 4 কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হবে বলে জানান ধর্ম উপদেষ্টা। আমরা একটু তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে আমরা এই 4 কোটি টাকা
জেলা প্রশাসকদের মাধ্যমে এগুলো আমরা বিতরণ করব। এতদিন যে বিচার হয় নাই, এটা তদন্ত করে কোন কোন মামলার স্পেসিফিক মামলা আছে আমাদের জানালে আমরা একটু মনিটর করব। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল, সীমান্তে হত্যা বন্ধে কি পদক্ষেপ নিচ্ছে সরকার। মডার্ন কিলিং সম্বন্ধে এখানে একটু আলোচনা হয়েছে, এই জন্য আমি এখানে শুধু বলবো, আমি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। কথা কাটাকাটির জেরে সকাল থেকে দুই কলেজের শিক্ষার্থীদের ভেতর দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। জানা গেছে, সকালে ঢাকা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ছিল, আর সেখানে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থীও গিয়েছিলেন। এ সময় কথা কাটাকাটির জেরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। পরে সায়েন্স ল্যাবরেটরি মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ভেতর ঢাকা কলেজের শিক্ষার্থীদের আইডিয়াল কলেজের বিলবোর্ড ভেঙে নিয়ে আসতে দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজ হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তার বাবা। মঙ্গলবার দুপুরে এই আবেদন করেন ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম। একমাত্র ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন তিনি। তামজিদ সুমনের রিপোর্ট। এমন জীবন গড়ো যেন মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া শেষ স্ট্যাটাসে লিখেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয় সে। হাসপাতালে নেয়ার পথে মারা যায় ফাইয়াজ। একমাত্র ছেলের মৃত্যুতে দিশাহারা ফাইয়াজের পরিবার। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বিচার চেয়ে আবেদন করেন ফাইয়াজের বাবা। আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরো আমরা এমন ব্যথা ব্যথিত, পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। চাই এর একটা উপযুক্ত শাস্তি আনা, যারা খুন করেছে তাদের ফাঁসি হোক। ভাই হত্যার বিচার চাইতে এসে ছোট্ট সাইমা ইসলাম ফারিন বলেন, ভাইয়ের মৃত্যুর পর তছনছ হয়ে গেছে তার জীবন। ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি আমার নর্মাল লাইফে ব্যাক করতে পারিনি। আমার প্রতিটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষণ আমার ভাইয়ের স্মৃতি আমার ভেসে ওঠে। তার স্মৃতিতে আমি সবসময় যখন মনে পড়ে আমার মন সারাক্ষণ ওর জন্য কাঁদে। আমি এখন পর্যন্ত আমার পড়ালেখা শুরু করতে পারিনি। সে এমন জীবন গড়েছিল। ফাইয়াজ হত্যার ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটরও। ভিকটিম পরিবাররা বলেছে যে উই ওয়ান্ট জাস্টিস। এই জাস্টিসটা এনশিওর করার জন্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেটার জন্যই আমাদের এই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিম, তারা আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের কাছে অভিযোগটা নিয়ে এসেছেন। যদিও তারা নাও আসতেন, আমরাই টিমের পক্ষ থেকে এই অভিযোগগুলো কম্পাইল করে এখানে মামলা দায়ের করতাম। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে, সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে এই ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। ন্যায় বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলেও জানান তিনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে তা ধরে রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। জাতি বিভক্ত থাকলে অন্যায় এবং অবিচারের শাসন আবারও ফিরে আসার আশঙ্কা তার। বেকারত্ব চ্যালেঞ্জ উল্লেখ করে আসিফ বলেছেন, দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করছে সরকার। জানান, তৈরি পোশাক খাতে শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শৃঙ্খলা ফিরিয়ে আনা এই মুহূর্তে সরকারের অগ্রাধিকার। এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট মুকসিমুল আহসানের সাথে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। সরকারের 1 মাস হয়ে গেছে। এই 1 মাসে দায়িত্ব পালন করতে গিয়ে আপনার অভিজ্ঞতার আলোকে সামনের দিনের চ্যালেঞ্জ কি মনে হচ্ছে? যে জাতীয় ঐক্যের ভিত্তিতে ফ্যাসিবাদী
সরকারের পতন হয়েছে, সেই জাতীয় ঐক্যটাকে ধরে রেখেই এই ফ্যাসিবাদী যে ব্যবস্থা বাংলাদেশে, সেই ব্যবস্থার বিলোপ সাধন করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জনমতের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে চাই আমরা। এখানে আমাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, রাজনৈতিক কোনো বড় রাজনৈতিক দল থেকে না হওয়ার কারণে এটা আমাদের একটা পজিটিভ দিক যে আমরা আসলে মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতিফলন করতে আমাদের কোনো প্রতিবন্ধকতা নেই। জাতীয় নাগরিক কমিটি হয়েছে, তারা কি আপনাদেরই উপদেষ্টা নাকি তাদের কিভাবে তৈরি হয়েছে এবং তারা আসলে কি করবে? যারা এই গণঅভ্যুত্থানকে সফল করেছেন, দেশ গড়ার পুনর্গঠনে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে আসার জন্যই জাতীয় নাগরিক কমিটি আসলে ফর্ম হয়েছে। যারা ফর্ম করেছেন তাদের সাথে যতটুকু কথা হয়েছে যে সরকারও যেন ঠিকভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপে কাজ করে যায় সেটা নিশ্চিত করার জন্য তারা কাজ করবেন। সেটার জন্য বিরোধিতা করতে হলে বিরোধিতা করবেন এবং সকল রাজনৈতিক প্ল্যাটফর্মের থেকেই এটা আসলে প্রত্যাশা করব একটি সুন্দর কাঠামোর বাংলাদেশ যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি। সংযুক্ত আরব আমিরাতের 57 জন যারা শ্রমিক যারা সেখানে আন্দোলন করেছিল, আপনাদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে, তাদের জন্য আপনাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কিনা? তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ এবং একই সাথে তাদের কর্মসংস্থান নিশ্চিতের জন্য ইতিমধ্যেই আমাদের সর্বশেষ যে ক্যাবিনেট মিটিং সেখানে আলোচনা হয়েছে এবং এটা নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যেই কাজ করা শুরু করেছি। গার্মেন্টস সেক্টরকে স্থিতিশীলতার জন্য আপনারা কি ভূমিকা নিচ্ছেন? কিছু অসন্তোষ তাদের মধ্যে আছে, কিছু যৌক্তিক দাবি রয়েছে। তাদের এই যৌক্তিক দাবিগুলো পূরণে সরকার সর্বোচ্চ কাজ করে যাবে। এই সেক্টরটাকে উন্নত করতে হলে এবং সাফল্য অর্জন করতে হলে প্রথমে শ্রমিকদের ন্যায্যতা সেটা তাদেরকে দিতে হবে, তাদের অধিকার তাদেরকে দিতে হবে, কারণ তারা খুশি থাকলে এবং তারা ঠিকভাবে কাজ করলেই আসলে আমরা একটা সাফল্যে পৌঁছাতে পারবো জাতীয়ভাবে। সেই জায়গা থেকে শ্রমিকদের স্বার্থটাই প্রথম প্রাধান্য পাবে এই সরকারের কাছে। যুব সমাজের কর্মসংস্থান এবং বেকারত্ব হ্রাসের জন্য আপনাদের কি ভূমিকা থাকবে? বেকারত্ব একটা অনেক বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। দক্ষ কর্মক্ষম গোষ্ঠী হিসেবে যুবকদেরকে কিভাবে তৈরি করা যায় সেটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কিভাবে আসলে ট্রেন করে স্কিল্ড লেবার আমরা পাঠাতে পারি সেটা নিয়ে আমরা কাজ করব। আমাদের ইয়াংদের মধ্যে অনেক আইডিয়াস আছে, সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি যে একটা স্টার্টআপ ইনকিউবেটর পৃথিবীর অনেক দেশেই আছে, নিউ স্টার্টআপদেরকে সহযোগিতা করার একটা প্রজেক্ট আমরা হাতে নেব খুব দ্রুত সময়ের মধ্যে, সেটা আপনাদের সামনে আসবে। নতুন এই সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যদি কোনো মেসেজ কিংবা কোনো প্রত্যাশা থাকে? প্রত্যাশা একটাই যে আমাদের যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, ভিন্ন মতের বিভিন্ন মানুষ সবাই আমরা এক জায়গায় আসতে পেরেছি এবং সেটা এখনও কন্টিনিউয়াস আছে। এই জাতীয় ঐক্যটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমরা যদি বিভাজিত হয়ে যাই যে কোনো দ্বন্দ্বে, তাহলে সেটা দিন শেষে ফ্যাসিবাদী প্রবণতাকেই সহযোগিতা করবে এবং আবার এদেশে একটা অন্যায় অবিচারের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করবে। বিগত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের শাসনামলে মানবাধিকার রক্ষা হয়নি উল্লেখ করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সর্বক্ষেত্রে সংস্কার প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী উত্তরায় গুলিতে নিহত নর্দার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র আসিফ হাসান স্মরণে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। ব্যক্তির বদল হলেই কিন্তু সমস্যা মিটবে না, ব্যবস্থার বদল ঘটাতে হবে। আজকে আমাদের পুরো সামগ্রিক আমাদের কিন্তু ব্যক্তির বদল হয়েছে। আগের সরকারের জায়গায় নতুন কিছু মানুষ এসেছে, যে আমাদের প্রশাসন, আমাদের সংবিধান, আমাদের আদালত, এই সব কিছুর ভিতর দিয়ে গত 16টা বছর কিন্তু বাংলাদেশ চলেছে এবং সকল নির্বাচন চলেছে। আমাদের এই সংবিধান কিন্তু আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই। বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো ঘোষিত 31 দফা সংস্কার কর্মসূচির বিষয়ে তৃণমূলে যাওয়া হবে এবং জনমত তৈরি করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী দিনে কর্মকৌশল চূড়ান্ত করতে যুগপৎ আন্দোলনে শরিক বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও গণ অধিকার পরিষদের নেতাদের সাথে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি কথা জানান। বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রথমে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ও পরে ভিপি নূরের গণ অধিকার পরিষদের নেতাদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হয়। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে এবং তাদেরকে যৌক্তিক সময় দেয়া হবে। 31 দফা যে সংস্কারের যে বিষয়টি আছে, যেটা আমরা 1 বছর আগে দিয়েছি, আপনারা জানেন
এবং 31 দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে। আর এখানে যদি দু একটা সংযোজন করতে হয় আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো আমরা সংযোজন করব আগামী দিনে। এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব, দেশের মানুষের কাছে যাব, আগেও গিয়েছি। যেহেতু সংস্কারের বিষয়টি আছে, এটা মানুষের কাছে তুলে ধরবো আমরা। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও 534 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সঠিক ব্যবস্থা না নিলে ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে। হাসানুল শাওনের রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 102 জন আর মোট আক্রান্ত হয়েছেন 16,000-এর বেশি মানুষ। আর চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 19 জনের মৃত্যু হয়েছে। সব মিলে পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুলাই মাসেই আমরা জানিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে। শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকার বাইরেও ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করতে পারে। পুরো সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু পরিস্থিতি খারাপ থাকবে যদি আমরা সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে না পারি। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম এবং খুলনা সহ বেশ কিছু জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় মশা নিধনের উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট। যেই জায়গাগুলোতে, যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে সেই বাড়ির চতুর্দিকে 200 মিটারকে কেন্দ্র করে ফগিং করে উড়ন্ত মশা মেরে দিতে হবে। সঙ্গে সঙ্গে লার্ভাল ম্যানেজমেন্ট এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্টও করতে হবে। যদি আমরা জোরে সোরে সেপ্টেম্বর মাসে এই কাজগুলো করতে পারি, তাহলে অক্টোবরে যে ভয়াবহতা হওয়ার একটি সম্ভাবনা আছে সেটিকে আমরা ঠেকাতে পারবো বলে আমি মনে করি। এছাড়া সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ডেঙ্গু বিরোধী উদ্যোগগুলোতে জনগণকে সম্পৃক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘ 18 বছর পর দেশে ফিরেছেন প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই রিয়াজউদ্দিন আহমেদ মনি। সকাল 9টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে রাজধানী আজিমপুর কবরস্থানে বড় ভাই নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করেন। এ সময় রিয়াজউদ্দিন জানান, স্বৈরাচার শেখ হাসিনা হামলার কারণে দীর্ঘদিন দেশে আসতে পারেননি তিনি। বড় ভাইয়ের জানাজায়ও অংশ নিতে পারেননি বলে জানান বিএনপির এই নেতা। প্রয়াত বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুকে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অভিযোগ করে রিয়াজউদ্দিন মনি জানান, ভাইয়ের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিবার। এই স্বৈরাচার হাসিনা সরকারের, অবৈধ সরকারের রোষানের উপরে দেশান্তর হই এবং এই যদি আমি দেশে না যেতাম আমার উপর অনেক অত্যাচার হতো। যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার বড় ভাই নাসির উদ্দিন পিন্টুকে হত্যা করেছে জেলের মধ্যে রেখে। নতুন স্বাধীন পেয়েছি আমরা, যার জন্য আমরা বাংলাদেশে এসেছি। আমি আমার মতো অনেকেই আরও বাংলাদেশে এসেছে। তো আমি এখন ইনশাল্লাহ আমার আসার মূল উদ্দেশ্য, প্রথম কাজটা হবে আমার ভাই নাসির উদ্দিন আহমেদ পিন্টুর হত্যার মামলা করব। এবারে নগদ নিবেদিত অর্থনীতির সংবাদ। সামর্থ্যবানদের ট্যাক্স আদায় ও দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে সরকার। আজ রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অডিটোরিয়ামে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ আয়কর রিটার্ন নিয়ে এক সভায় কথা বলেন। যারা নিয়মিত কর দিচ্ছেন তারা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, এসব বন্ধে দ্রুত পদক্ষেপ নিচ্ছে সরকার। যারা আয়কর দেওয়ার যোগ্য তাদের ট্যাক্স দেওয়ার আহ্বানও জানান অর্থ উপদেষ্টা। এ সময় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, অনলাইন রিটার্ন দাখিল সহজ করতে 12 সেপ্টেম্বর থেকে কল সেন্টার সেবা চালু হচ্ছে। আগামী বছর 1 জুলাই থেকে অনলাইনে সম্পূর্ণ ট্যাক্স রিটার্ন দাখিল করা যাবে। এবারে ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর।
দেশে ক্রীড়াঙ্গনে গতিশীলতা বাড়াতে ৪২ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এই বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-র ২২ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাতে হ্যান্ডবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন সহ ৪২ ফেডারেশন, সংস্থা, অ্যাসোসিয়েশনের সভাপতিগণ ক্ষমতা হারালেন। ক্রীড়াঙ্গনে কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের জন্য তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এর মধ্যে ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের নাম নেই, কারণ বাফুফের সভাপতিকে বাধ্যতামূলক অব্যাহতি দিলে বাংলাদেশকে নিষিদ্ধ করতে পারে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতের কোনো প্রকল্প স্থগিত হয়নি, অর্থ উপদেষ্টা। সীমান্ত হত্যা বন্ধে ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। শিক্ষার্থী ফাইয়াজ হত্যায় শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ। কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ২০। ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫ শতাধিক। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।